অয়ন তখন ঘোরের মধ্যে ছিল। তার চারপাশের অন্ধকার যেন তরল আলকাতরার মতো তার শরীর বেয়ে নামছে। শীতের রাত হলেও তার কপালের ঘাম বালিশ ভিজিয়ে ফেলেছে। ঘরের কোণে রাখা পুরনো গ্র্যান্ডফাদার ক্লকটার টিক টিক শব্দ এখনো তার কানে হাতুড়ির মতন বাজছে। অয়ন চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু চোখের পাতাগুলো যেন কেউ ভারী সীসা দিয়ে বন্ধ করে দিয়েছে। হঠাৎ সে অনুভব করলো তার গলার কাছে একজোড়া বরফ শীতল আঙ্গুল চেপে বসেছে। দম বন্ধ হয়ে আসছে তার। চোখ মেলতেই সে দেখলো ঘরের সিলিং থেকে ঝুলে আছে এক বীভৎস ছায়া। তার কোনো অবয়ব নেই, কেবল একজোড়া ধিকি ধিকি চলন্ত আগুনের গোলার মতো চোখ। সেই ছায়াটি ধীরে ধীরে নিচে নেমে এলো। তার লম্বা ধারালো নখগুলো অয়নের বুকের উপর চেপে বসতেই অয়ন অনুভব করলো তার হাড়গুলো মরমর করে ভেঙে যাচ্ছে। ছায়াটি তার কানের কাছে মুখ এনে এক অদ্ভুত গম্ভীর গলায় ফিসফিস করে বলল, বিশ্বাস হলো একটি কাঁচের ঘর, একবার ভেঙে গেলে সেখানে কেবল রক্তপাতের স্থান থাকে। চিৎকার দিয়ে জেগে উঠল অয়ন। ঘড়িতে তখন ভোর 5:12। বাইরের কুয়াশা জানালার কাচ ভেদ করে ঘরের ভিতরে এক মায়াবী কিন্তু ভয়ঙ্কর রূপ তৈরি করেছে। অয়নের মনে হলো তার বুকের উপর এখনো সেই নখের দাগগুলো জ্বলজ্বল করছে। সে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই শিউরে উঠল। তার চোখের নিচে গাঢ় কালি, গালের হাড় বেরিয়ে এসেছে। মাত্র কয়েক সপ্তাহে সে যেন 10 বছর বুড়ো হয়ে গেছে। অয়ন বুঝতে পারলো এই শহরে, এই ফ্ল্যাটে সে আর নিরাপদ নয়। তার মনে হতে লাগলো ঘরের দেয়ালগুলো তার দিকে এগিয়ে আসছে। প্রতি রাতেই সে একই দুঃস্বপ্ন, একই ছায়া। সে ঠিক করলো শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। অনেক খোঁজাখুঁজির পর সে সিলেটের পাহাড়ি অঞ্চলের গহীনে ছায়াবিলাস নামের একটি পুরানো বাংলো ভাড়া নিল। বাংলোর মালিক খুব অল্প টাকায় এটি ছেড়ে দিলেন। কারণ হিসেবে বললেন, জঙ্গল ঘেরা হওয়ায় এখানে কেউ থাকতে চায় না। অয়নের জন্য এটাই ছিল মোক্ষম সুযোগ। নির্জনতা তার এখন খুব প্রয়োজন। কিন্তু নির্জনতা কি সত্যিই শান্তি দেয়, নাকি নির্জনতা মানুষের পাপের শব্দকে আরো বাড়িয়ে দেয়? বাংলায় ওঠার প্রথম রাত। অয়ন বারান্দায় বসে চা খাচ্ছিল। দূরে পাহাড়ের গায়ে মেঘ জমেছে। হঠাৎ তার মনে হলো বাগানের শেষ মাথায় একটা কালো ছায়া দাঁড়িয়ে তাকে দেখছে। সে চোখ কচলে আবার তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। এক অদ্ভুত শিরশিরে অনুভূতি তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে রাতে তার আর ঘুম হলো না। সারা রাত দরজার ওপাশে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছিল। কেউ যেন করুণ সুরে তাকে ডাকছিল, অয়ন, ফিরে আয়, হিসাব বাকি। অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে অয়ন। ল্যাপটপ খুললেই স্ক্রিনে ভেসে ওঠে নীল রক্তের মতো কিছু দাগ। তার শরীর দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। স্থানীয় বাজারের এক বৃদ্ধ লোক তাকে দেখে বলেছিল, বাবা, তোমার পেছনে তো এক অশুভ ছায়া দেখছি। কার অভিশাপ নিয়ে ফিরছো? অয়ন কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে এসেছিল। 3 দিন পর অয়ন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলো। সে বাংলোর পাশের একটি পাহাড়ি ঝর্ণার ধারে বসেছিল। বিকালের ম্লান আলোয় পানির কলকল শব্দে সে একটু ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই দেখলো সায়ান, তার ছোটবেলার বন্ধু সায়ান, যাকে সে 2 বছর আগে হারিয়েছিল। সায়ানের সারা শরীর ভেজা, গলার কাছে এক গভীর ক্ষত। সায়ান হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। সে বলল, তুই ভেবেছিলি পাহাড়ের আড়ালে লুকোলে আমি তোকে খুঁজে পাবো না? অয়ন, পাপের গন্ধ বাতাসের চেয়েও দ্রুত ছোটে। সায়ান হঠাৎই অয়নের গলা টিপে ধরল এবং তাকে ঝর্ণার গভীর পানিতে চুবিয়ে ধরতে লাগলো। অয়ন পানির নিচে খাবি খাচ্ছিল, তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। ঠিক যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখনই তার তন্দ্রা ভেঙে গেল। সে দেখলো সে আসলে ঝর্ণার পাড়ে মাটিতে পড়ে আছে, আর তার পোশাক সম্পূর্ণ ভেজা। অয়ন আর সহ্য করতে পারছিল না। সে বুঝতে পারলো এই ভৌতিক উপদ্রব তার কৃতকর্মের ফল। সে ফিরে গেল তার স্মৃতির সেই অন্ধকারে,
যা সে সযত্নে লুকিয়ে রেখেছিল। বছর দুয়েক আগের কথা। অয়ন, নিলয়, সৌভিক আর সায়ান 4 বন্ধু মিলে বান্দরবনের গহীনে গিয়েছিল একটি ট্রেকিং ট্রিপে। সায়ান ছিল মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে বিদেশের একটা বড় কোম্পানির প্রজেক্টে কাজ করে প্রচুর টাকা আয় করেছিল। সেই টাকা আর প্রজেক্টের নথিপত্র তার সাথেই ছিল। অয়ন এবং বাকি দুজন লোভে পড়ে গিয়েছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। পাহাড়ি ঢাল, তাঁবু খাটিয়ে তারা ক্যাম্প ফায়ার করছিল। সায়ান ছিল সরল মনা। সে তার বন্ধুদের অন্ধের মতো বিশ্বাস করত। অয়নই প্রথম সায়ানের মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করেছিল। তারপর নিলয় আর সৌভিক মিলে তাকে পাহাড়ের গিরিখাতে ফেলে দিয়েছিল। সায়ান মরে যাওয়ার আগে কেবল একবার অয়নের দিকে তাকিয়ে বলেছিল, বন্ধুত্বের এই দাম দিলি? সেই টাকা দিয়ে অয়ন আজ ধনী হয়েছে, কিন্তু শান্তি পায়নি। আজ সেই সায়ানই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। অয়ন দিশেহারা হয়ে এক স্থানীয় তান্ত্রিকের শরণাপন্ন হলো। তান্ত্রিকের নাম করালি বাবা। গহীন জঙ্গলে এক ভাঙা মন্দিরে তার বাস। অয়ন তাকে সব খুলে বলল। করালি বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। মন্দিরের ভেতর ধনুর ধোঁয়ায় এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হলো। হঠাৎ করালি বাবা চোখ খুলে বললেন, এ কোনো সাধারণ প্রেত নয়, এ হলো প্রতিশোধক আত্মা। যে বিশ্বাসের অমর্যাদা করে তার মুক্তি নেই। এই আত্মা তোর শরীর থেকে সবকিছু শুষে নেবে। যতক্ষণ না তুই নিঃশেষ হচ্ছিস, তুই যেখানেই জানা কেন, সায়ান তোর ছায়া হয়ে থাকবে। অয়ন চিৎকার করে উঠল, আমি বাঁচতে চাই বাবা, আমায় পথ দেখান। একটাই পথ, স্বীকারোক্তি। কিন্তু এই আত্মা এতই ক্ষিপ্ত যে সে তোকে সুযোগ দেবে না। আজ রাত তোর শেষ রাত হতে পারে। অয়ন বাংলোয় ফিরে এলো। আজ মেঘে ঢাকা রাত। বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহু। সে নিজের ঘরে তলোয়ারের মতো ধারালো একখানা ছুরি নিয়ে বসে আছে। সে ঠিক করেছে ছায়াটি এলেই সে লড়াই করবে। রাত ঠিক 2:30। হঠাৎ বাংলোর সব আলো নিভে গেল। অয়ন দেখলো জানালার বাইরে সায়ান দাঁড়িয়ে আছে, কিন্তু তার রূপ এখন দানবীয়। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সায়ান দেয়াল ভেদ করে ঘরের ভেতর ঢুকলো। অয়ন ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তার হাত সায়ানের শরীর ভেতর দিয়ে চলে গেল যেন সেটি একটি বাতাস। সায়ান অয়নকে শূন্যে তুলে ধরল। অয়ন দেখতে পেল ঘরের দেয়ালে হঠাৎ রক্ত দিয়ে লেখা ফুটেছে। সায়ান অয়নকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। অয়ন নিজেকে আবিষ্কার করলো সেই পুরনো পাহাড়ি গিরিখাতে, যেখানে সে সায়ানকে ফেলে দিয়েছিল। সেখানে কেবল সায়ান নয়, নিলয় আর সৌভিকের লাশও পড়ে আছে। তারা 2 দিন আগেই বিচিত্রভাবে মারা গেছে, যা অয়ন জানতো না। সায়ান অয়নের কানে ফিসফিস করে বলল, তোর পাপের বোঝা পাহাড়ের চেয়েও ভারী হয়ে গেছে অয়ন। এবার সেটার প্রায়শ্চিত্ত কর। সায়ান তার ধারালো নখ দিয়ে অয়নের বুকে ঠিক সেই জায়গায় আঘাত করলো যেখানে অয়ন সায়ানকে পাথর মেরেছিল। অয়ন যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার মুখ দিয়ে শেষবারের মতো নির্গত হলো এক আর্তনাদ। পরদিন সকালে পুলিশ ছায়াবিলাস বাংলোর বারান্দায় অয়নের মৃতদেহ খুঁজে পায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখটা ভয়ে নীল হয়ে আছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অয়নের হাতের মুঠো ছিল সায়ানের সেই পুরনো ঘড়িটি, যা 2 বছর আগে পাহাড়ের খাঁজে হারিয়ে গিয়েছিল। লোকেরা বলে আজও নির্জন রাতে সেই বাংলো থেকে 4 বন্ধুর হাসির শব্দ শোনা যায়, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক করুণ আর্তনাদ। নীতি কথা, ক্ষমতা বা অর্থ মানুষকে সাময়িক সুখ দিলেও বেইমানির শাস্তি প্রকৃতি ঠিক সময়ে ফিরিয়ে দেয়। বিশ্বাস ভাঙার অপরাধের কোনো ক্ষমা নেই।